আজ আমরা চলে এসেছি মহারাষ্ট্রের তাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভে। 1955 সালে প্রতিষ্ঠিত এই টাইগার রিজার্ভটি 1700 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এবং এই রিজার্ভ ফরেস্টে প্রায় 100-রও বেশি বাঘ আছে এবং বাঘ ছাড়াও ভাল্লুক, চিতা এবং প্রায় 100 রকম প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। তবে আমাদের যাত্রাটা একটু আলাদা। আমরা এসেছি বর্ষার দিনে। এই সময় কোর জোন পুরোপুরি বন্ধ থাকে, তাই আমাদের সাফারি হবে শুধু বাফার জোনে। এই বৃষ্টি ভেজা জঙ্গলের অভিজ্ঞতা রোদ্দুরের দিনের থেকে একেবারেই আলাদা। চলো তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সাফারি। আরেকবার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা এসেছি তাডোবাতে দুদিনের ছুটিতে টাইগার সাফারি করতে চলে এসেছি। প্রথমেই তোমাদের আমি বলি যে কী করে এখানে তোমাকে পৌঁছতে হবে। আমরা ফ্লাইটে করে এসেছি, তো ফ্লাইটে করে আসতে গেলে প্রথমে তোমাকে নাগপুরে নামতে হবে। সেখান থেকে 140 কিলোমিটার পথ অতিক্রম করে তোমাকে এখানে আসতে হবে। এবার এটা আসার জন্য আমরা আগে থেকেই গাড়ি বুক করে নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে, এবং এই যে রাস্তাটা দিয়ে তুমি আসবে সেটা হচ্ছে ভায়া চন্দ্রপুর। ওটা হয়ে তোমাকে এখানে আসতে হবে। এবার ধরো তুমি ফ্লাইটে আসবে না, তুমি ট্রেনে আসতে চাইছো, তাহলেও কিন্তু এটা পসিবল। ট্রেন এখানে তোমার চন্দ্রপুরেই যে রেলওয়ে স্টেশন আছে, তোমাকে সেই রেলওয়ে স্টেশনে আসতে হবে। সেখান থেকে মাত্র 45 কিলোমিটার হচ্ছে এই তাডোবা ন্যাশনাল ফরেস্ট। তো এখানে আসার জন্য তুমি যে ট্রেনগুলো নেবে, মেনলি তোমার চন্দ্রপুর কানেক্টেড হলো হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, ঝাঁসি, এইসব স্টেশনগুলো থেকে ডিরেক্টলি কানেক্ট আছে। তো সেই মতন দেখে নিয়ে তোমাকে ট্রেন বুক করতে হবে এবং তারপরে তোমাকে আসতে হবে। তাডোবায় এই রেনি ওয়েদারে সব কোর গেটস বন্ধ থাকে এবং অনেক বাফার জোনও বন্ধ থাকে। আমরা বুকিং পেয়েছি কোলারা এরিয়ার কোলারা গেট এবং মদনাপুর গেটের। কিন্তু আমরা একদিন আগেই মোহালি এরিয়াতে চলে এসেছি, কারণ এখানে সাফারি বাদেও দারুণ লোকাল সাইট সিইং আর অ্যাক্টিভিটিস আছে। এই ভিডিওতে আমরা তোমাদের মেনলি আমাদের সাফারির অভিজ্ঞতাটা শেয়ার করব, আর এখানে লোকাল সাইট সিইংয়ে আমরা কী কী দেখেছিলাম এবং এখানে যে দুটো এরিয়াতে আমরা ছিলাম সেখানে আমাদের স্টে কেমন ছিল, সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব আমাদের পরের ভিডিওতে। তাহলে চলো কোলারার আফটারনুন সাফারি থেকে শুরু করা যাক। জিপ চলে এসছে, এবার আমরা সাফারির জন্য যাব। হ্যালো, আমরা রওনা দিয়ে দিয়েছি সাফারির জন্য। আশা করছি যদি বাঘ দেখা যায়। আজকে একদম বৃষ্টি হয়নি, সকাল থেকেই রোদ, খুব গরম। তো সেই কারণে যদি বাঘ কোর এরিয়া ছেড়ে বাফার এরিয়াতে এসে একটু জল টল খেতে আসে, তাহলে দেখতে পাওয়ার চান্স আছে। দেখা যাক কি হয়। এই সাফারির বুকিং কিন্তু সবসময় পাওয়া যায় না, অনেক আগে থেকেই স্লট সব বুক হয়ে যায়। তাই আমি সাজেস্ট করব আগে অনলাইনে সাফারি বুকিং করে নাও, তারপর বাকি হোটেল, ফ্লাইটস, ট্রেন এগুলো বুক করো। বুকিং কিন্তু 3 মাস আগে থেকেই ওপেন হয়ে যায়। এখানে মোট 6টা কোর গেট আছে আর 16টা বাফার গেটস আছে। তোমরা তোমাদের পছন্দ মতন গেটস আগে থেকে বুক করে নিও। চলো এবার দেখে নিই অনলাইনে কোথা থেকে সাফারির টিকিট বুক করবে। এটা হলো মহারাষ্ট্রের গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। ঢুকে প্রথমে যেতে হবে বুক সাফারি অপশানে, তারপর লগ ইনের অপশান চলে আসবে। অ্যাকাউন্ট না থাকলে রেজিস্টার করতে হবে। লগ ইন করার পর খুলে যাবে বুকিং পোর্টাল। এখানে সাফারি বুকিং অপশানে ক্লিক করলে খুলে যাবে বুকিংয়ের পেজ। সেখানে চয়েস মতো জোন, সাফারি ভেহিকেল, ডেট দিয়ে সার্চ করলে চলে আসবে অ্যাভেলেবেল স্লটস। পছন্দ মতো স্লট সিলেক্ট করে ডিটেলস ভরে অনলাইন পেমেন্ট করলেই তোমার বুকিং কমপ্লিট। এই সাফারির বুকিংয়ের সাথে কিন্তু গাইডের কস্টও ইনক্লুডেড থাকে। সাফারি শুরু হওয়ার সময় গাইড এসে তোমাদের জিপে তোমাদেরকে জয়েন করবে। আমরা এখন পৌঁছে গেছি মদনাপুর গেটে। আমাদের এন্ট্রি করা হয়ে গেছে। এখান থেকে আমরা এবার ঢুকবো সাফারিতে। এই যে গাড়িটা অ্যারেঞ্জ করেছি, গাড়ি অ্যাকচুয়ালি এই যে সাফারির ভিতরে এখান থেকে পাওয়া যায়। কিন্তু আমরা কি করেছিলাম, আমরা যে হোটেলে ছিলাম, হোটেল থেকে এই জায়গাটা বেশ অনেকটা দূর। তো সেই কারণে আমরা হোটেলকে বললাম যে পিক আপটা কী করে অ্যারেঞ্জ করা যায়। তো আমাদের এক্সট্রা পে করতে হলো, কিন্তু তাতে কি হলো, ওরা সাফারির গাড়িটা একদম পৌঁছে দিল আমাদের হোটেলে। সেখান থেকে আমাদের পিক আপও হয়ে গেছে, আবার আমাদের ড্রপও করে দেবে। আমরা দুটো সাফারি করব, কাল সকালেরটার জন্য আমাদের বুক করতে হয়েছে। তো দুটোর পিক আপ অ্যান্ড ড্রপ মিলিয়ে আমাদের পড়লো 2800 টাকা। কিন্তু বেশ অনেকটা রাস্তা আমাদের আসতে হলো। আমরা কোলারা এরিয়াতে সাফারি করতে এসেছি এবং তার মদনাপুর গেটে আমরা এখন সাফারি করব। এই রাস্তা দিয়ে সোজা ঢুকে গিয়ে এর ভিতরে হবে আমাদের সাফারি। খুব এক্সাইটেড। রোদ তো প্রচুর রয়েছে, বৃষ্টি হয়নি, দেখি যদি বাঘ দেখা যায়।
আমাদের সাফারি শুরু হয়ে গেছে। আমাদের এটা হলো, দেখা যাচ্ছে কি না, এটা মদনাপুর লেক। আমি আমাদের গাইড দাদাকে জিজ্ঞাসা করলাম যে চান্স আছে কি না বাঘ দেখার, তো বলছেন যে সকালবেলা যে সাফারিটা হয়েছিল তাতে কিন্তু দেখা যায়নি, আর এই সময় যেহেতু বৃষ্টির সময় একটু কম চান্স দেখতে পাওয়ার। কিন্তু যদি আমি যে কথাটা বলছিলাম, যেহেতু রোদ হয়েছে, গরম বেরিয়েছে, তো যদি ভাগ্য থাকে তাহলে দেখা হবে, না হলে হবে না। বলছে এখন বারিশকা টাইম তো, ভেতরে প্রচুর জায়গায় ওরা জল পেয়ে যায়, যার জন্যে ওদের আর এত দূরে আসতে হয় না। যার জন্যে উনি বলছেন যে 50-60% চান্স দেখতে পান। আমরা গাইডের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম বর্ষাকাল হলেও 2 দিন আগেই বাঘ দেখা গেছে, তো আমরা খুব হোপফুল। আমরা ক্রমশ একটু ঘন জঙ্গলের ভিতরে ঢুকছি। জিপ যখন কাদামাখা রাস্তা ধরে জঙ্গলে ঢুকলো, একেবারে অন্যরকম লাগছিল। চারপাশে ঘন জঙ্গল আর ভিজে মাটির গন্ধ, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে একটা কিছু বেরিয়ে আসতে পারে। ভেতরে ঢুকতেই আমরা সবাই একদম চুপ হয়ে গেলাম। প্রত্যেকের চোখ চারপাশে ঘুরছে। যদি হঠাৎ হরিণের দল সামনে চলে আসে, কিংবা কে জানে আরো বড় কিছু। রাস্তা যত ঘন হচ্ছে ততই রহস্য বাড়ছে। গাড়িটা অনেকক্ষণ চলার পরে এখানে এসে আমাদের গাড়িটাকে দাঁড় করানো হয়েছে। তার কারণটা হচ্ছে এখানে এরকম বড় জলাশয় আছে। এবার জেনারেলি এই জলাশয়তেই যে বন্য প্রাণীরা আছে তারা জল খেতে আসে, কিন্তু এই মুহূর্তে বৃষ্টির কারণে সব জায়গাতেই জল অ্যাভেলেবেল। সেই জন্য আমরা কিছু হাঁস, পানকুড়ি সব দেখতে পাচ্ছি, কিন্তু কোনো বন্যজন্তু দেখতে পাচ্ছি না। জলাশয়ের ধারে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন আমরা বেরিয়ে পড়েছি জঙ্গলের অন্য প্রান্তটা এক্সপ্লোর করতে। এই বাফার জোন অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, তাই 4 ঘন্টা ধরে এই সাফারি চলে। জঙ্গলের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বাঘ স্পট করার চেষ্টা করা হয়। আমরা বেশ অনেকক্ষণ ঘুরলাম, এখন অবধি তো বাঘের দেখা পাইনি। আচ্ছা, এই যে জায়গাটা, এইটা হচ্ছে আমরা এখন ব্রেক নিয়েছি। এখানে টয়লেট বানানো আছে, অনলি টয়লেটের ব্যবস্থা আছে। মানে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে বললো 10 মিনিট মতন ব্রেক। অনেকক্ষণ ধরে তো গাড়ি চলছে, টানা ঘুরছি, এখানে একটু ব্রেক নিয়ে তারপরে আবার বাকি সাফারিটা আমরা শুরু করব। আমরা এখন যে এখানে দাঁড়িয়েছি, এখন মার কাছে শুনবো যে এই যে সাফারিটা আমরা এত দূর করলাম সেটা কেমন লেগেছে। মা, কেমন লেগেছে? আমার খুবই ভালো লেগেছে। এতটা সাফারি করলাম, অনেকটাই করেছি, বিভিন্ন গলিতে গাড়িগুলো আমাদের নিয়ে যাচ্ছিল, কিন্তু উদ্দেশ্য ছিল আমাদের বাঘ দেখব। সেটা এখনও হয়নি, তবে এখনও খানিকটা আরও 1-2 ঘন্টা আমরা ঘুরবো, দেখা যাক যদি বাঘ চোখে পড়ে। কিন্তু চারদিক সবুজে ভর্তি, এটা আমার খুবই ভালো লেগেছে। আর ওই লেকের জায়গাটা যেখানে ওই পানকৌড়ি ওইগুলো দেখা যাচ্ছিল, হ্যাঁ, ও একটা লেক ছিল, সেখানটায় ওই জলে হাঁস চড়ে বেড়াচ্ছে, পানকৌড়ি ডুব দিয়ে দিয়ে মাছ তুলে খাচ্ছে। এর চারপাশটা খুবই ভালো লাগছিল, বেশ ভালো। দেখা যাক। আমরা সবাই খুব হোপফুল যে যদি বাঘ দেখতে পাই। এখন আমাদের কাল সকালেও আরেকটা সাফারি আছে, তো আশা তো পুরো রাখতে হবে যে যাতে দেখা যায়, কিন্তু কি হবে সেটা সময়ই বলবে, আর সময়ই রিভিল করবে। 10 মিনিট বিরতির পর আবার আমাদের যাত্রা শুরু হলো। এখানে একটা কথা বলে রাখি, তাডোবার সাফারিতে প্লাস্টিক একেবারেই নিষিদ্ধ, তাই মিনারেল ওয়াটারের বোতল বা প্লাস্টিকে মোড়ানো খাবার কিন্তু নিয়ে আসা যাবে না। তার বদলে ইউজ করা যেতে পারে রিউজেবল বোতল বা কন্টেনার। আমাদের কিন্তু হোটেল থেকেই জুস,
খাবার, জল সব প্যাক করে দিয়েছিল। তোমরা সাফারিতে আসার আগে তোমাদের হোটেলের সাথে অবশ্যই এই ব্যাপারে কথা বলে নিও। বিরতির পর আবার ছড়িয়ে পড়লাম কোলারা বাফার জোনের জঙ্গলে। বাঘের দেখা এখনো মেলেনি, কিন্তু উত্তেজনা একটুও কমেনি, কারণ এটাই তো 4 ঘন্টা সাফারির রোমাঞ্চ। আমাদের চোখ এখনো চারপাশে ঘুরছে, হয়তো যে কোনো মুহূর্তেই সামনে দেখা মিলবে বনের রাজা। আমরা সাফারিতে রয়েছে, এই যে বাঘের প্রচুর খাবার, কিন্তু শুধু বাঘ খেতে আসছে না। ওইটা সারস বসে রয়েছে পাশে একটা কি সুন্দর, ওটা ছবিটা তুলে নেই, সাদার মধ্যে হলুদ ছোপ। এই যে আমরাও এখন দুলকি চালেই চলেছি। আমরা ফিরে এসেছি আমাদের রিসর্টে। আজকে তো বাঘ দেখতে পেলাম না, ফেরার সময় হঠাৎ করে দূরে আমরা হরিণ দেখতে পেলাম, কয়েক সেকেন্ডের জন্য জাস্ট। দেখা যাক কালকে আবার যে আছে সাফারি তাতে দেখা যায় কিনা। গুড মর্নিং সবাইকে। আজকে এখন বাজে ভোর 6:03। আমরা আমাদের সেকেন্ড সাফারির জন্য যাচ্ছি। আজকের যে সাফারিটা সেটা হচ্ছে কোলারা গেটে। ভোর ভোর যাচ্ছি, কাল সকালে বৃষ্টি হয়েছে, কাল তো আমরা বাঘের দেখা পাইনি। আজকে দেখা যাক যদি বাঘের দেখা পাই। এই যে সাফারিগুলো হয় তার জন্য এই দেখতেই পাচ্ছ জিপসি। আমরা যে জিপসি বুক করেছি, এখানে 2 ধরনের জিপসি হয়, একটা হচ্ছে ই জিপসি, একটা নর্মাল জিপসি। ই জিপসির আর নর্মাল জিপসির পার্থক্যটা এটাই হলো, ই জিপসিতে তোমার সাউন্ডটা একটু কম হয়, আর এর প্রাইস হচ্ছে উইকেন্ড আর উইকডেজের উপর ভ্যারি করে 6,000 থেকে 7,000 টাকা ভ্যারি করে। আর একটা জিপসিতে ম্যাক্সিমাম 7 জনই কিন্তু যেতে পারে। এবার তুমি যদি একা আসো, তুমি যদি একটা জিপসি বুক করো, তাহলেও তোমাকে পুরো টাকাটা দিতে হবে। সেখানে তুমি জিপসিতে একাই যাবে, আর ম্যাক্সিমাম তো 6 জন যেতেই পারবে। আজকের জিপসিটা কিন্তু কালকেরটার থেকে অনেক বেটার। এই যে উপরে হুড দেওয়া, সিট নতুন, এই যেরকম সিট কভার দেওয়া। এবার এটা ই জিপসির কারণে কিনা সেটা কিন্তু জানি না, সেটা শিওর না। কালকের যে জিপসিটা ছিল ওটা ই জিপসি ছিল না, ওটা আমাদের নর্মাল জিপসি ছিল, আর এটা কিন্তু ই জিপসি। আমরা চলে এসেছি কোলারা গেটে। আমাদের হয়ে গেছে ফর্মালিটিস, আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্টার্ট করব। পিছনে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে গাছের কাছে 2 জন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। ওখান থেকে কিন্তু চাইলে তুমি ক্যামেরা, বাইনোকুলার এগুলো রেন্ট করতে পারো। আমাদের কাছে যেহেতু রয়েছে সেই জন্য আমরা রেন্ট করলাম না। কালকে সাফারিতে বাঘ না দেখতে পাওয়ার হতাশা কিন্তু আমাদের ছিল, কিন্তু জঙ্গলে ঘোরার মজাটা কিন্তু দারুণ ছিল। আজকে দেখা যাক। আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, একদম চারিদিকে গাছগাছালির মধ্যে, নেচারের মধ্যে পিওর অক্সিজেন নিচ্ছি। শহরে তো ধুলোবালির মধ্যে থাকি। বাঘ আর দেখা যাচ্ছে না। এখন হোটেল থেকে প্যাক করে দেওয়া স্যান্ডউইচ খাচ্ছি দাঁড়িয়ে। মনে হচ্ছে না বাঘ দেখতে পাবো, আবার একবার আসতে হবে পিস আওয়ার্সে গরমকালে বাঘ দেখার জন্য। বাঘ এখনো দেখতে পাইনি, কিন্তু এই যে বাঘের পায়ের ছাপ দেখা গেছে, তার মানে সকালেই বাঘ বেরিয়েছিল। এখন অবধি তো দেখতে পাইনি, দেখা যাক যদি দেখা যায়। ওই জঙ্গলে ঢুকে গেছে। আমরা এখন এখানে দাঁড়িয়েছি, যদি বাঘ স্পট করা যায় চুপচাপ গাড়িটাকে থামিয়ে দেওয়া হয়েছে। এখন কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে। এখনো কিন্তু বাঘের দেখা মিলল না, আর আধ ঘন্টা রয়েছে হাতে, দেখা যাক। আমাদের 2 দিনের তাডোয়া ঘোরা শেষ, আমরা এখন ফিরে যাচ্ছি।
একটু তো হতাশ লাগছে, বাঘ দেখতে পেলাম না। তবুও মানে যদিও এই সময় কিছুটা এটা এক্সপেক্টেড ছিল যে না দেখতে পাওয়ার চান্সটাই বেশি, কারণ বর্ষাকালের জন্য জল সব জায়গায় অ্যাভেলেবেল, কোরগুলো বন্ধ আছে, তো বাঘ জেনারেলি বাফার এরিয়াতে বেরোয় না। তো তবুও এসছিলাম, আরেকবার আসতে হবে দেখার জন্য বাঘ। আর এখানে আরেকটা ইনফরমেশন, যেটা সকালবেলা আমরা আজকে গেছিলাম, আজকে কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি। জাস্ট একটা জায়গায় বাঘের ফুটপ্রিন্ট দেখা গেছিলো, মানে হয়তো কিছু ঘন্টা আগে ক্রস করেছিল, তাছাড়া কিন্তু কোনো কিছুই দেখতে পাইনি। এর থেকে কাল বিকেলবেলা যখন আমরা গেছিলাম তখন তাও কিছু দেখতে পেয়েছিলাম, পাখি বলো। আর একটা ব্যাপার তো দারুণ হয়েছিল, যখন আমরা বাঘ খুঁজে খুঁজে পুরো হন্যে যে আর পাবো না বাঘ এরকম ভেবে ফিরে যাচ্ছি, টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে সন্ধ্যের দিকে, তখন ক্যামেরা বাইনোকুলার সব ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে, হঠাৎ করে একপাল হরিণ সাইড দিয়ে চলে গেল। ক্যামেরা ঢোকানো, বাইনোকুলার ঢোকানো, কিছুই রেকর্ড করতে পারলাম না। তো এখানে একটা জিনিস বলার, যে যারা ওয়াইল্ড লাইফ প্রেমী, যারা বন্য জীবজন্তু দেখতে এখানে আসতে চাও, তাদের জন্য কিন্তু এই সময়টা একেবারেই রেকমেন্ডেড না। তাদের সময় শীতকাল আর গ্রীষ্মকালটাই রেকমেন্ডেড। ওই সময়ে আসলে কোরগুলো খোলা থাকবে, কোর যদি পাওয়া যায় তো অবশ্যই তুমি মানে বাঘ দেখার চান্স তো বেশি থাকবেই, এছাড়াও অনেক ওয়াইল্ড অ্যানিমালস দেখতে পাবে, তো সেই সময় আসতে হবে। কিন্তু যদি তুমি জঙ্গল ভালোবাসো, শুধু জঙ্গল সবুজ, তাহলে তুমি এই সময় আসতে পারো, কারণ এই সময় পুরো জঙ্গলটা পুরো সবুজে মোড়া থাকবে, তার ভিতর দিয়ে তুমি ঘুরবে। যদি সেইটা দেখতে চাও এই সময় আসতে পারো, আর যদি ওয়াইল্ড লাইফ দেখতে চাও তাহলে শীতকাল বা গ্রীষ্মকালে আসাই ভালো, কিন্তু সেই সময় হয়তো জঙ্গল এতটা সবুজ থাকবে না। আর এরা রেকমেন্ড করছে যে বাঘ দেখার চান্সেস সব থেকে বেশি থাকে গরমকালে, কিন্তু সেই সময় টেম্পারেচারও প্রচুর হাই থাকে, তো সেটা মাথায় রাখতে হবে, সেটা মাথায় রেখে আসতে হবে। আর গরমকালে বাফারেও কিন্তু তোমার বাঘ দেখার চান্সেস আছে, কারণ এরা বলছে গরমকালে কি হয়, তোমার যেহেতু কোরের ভিতরে ওখানে জল বেশি নেই, তখন এই জলের খোঁজে বাঘেরা বাফার এরিয়াতে চলে আসে জলাশয়গুলোর কাছে জল খেতে। তো ওই সময় গরমকালে যদি তুমি বাফারও করো তাহলে তখনও তোমার বাঘ দেখার চান্স আছে। তাহলে সেটা মাথায় রাখতে হবে প্ল্যান করার সময়, এবং সেরকমভাবে প্ল্যান করে চলে আসতে হবে এখানে। আমরাও আরেকবার আসবো, তখনও আবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোথাও। টাটা।